ভূত এফএমের এসব কোনোদিনও আমার বিশ্বাস ছিল না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা। বাড়িটি যখন তৈরি করা হয় তখন তার নিচ থেকে মানুষের হাড়গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয় এটা আমি খেয়াল করি 2012 থেকে 13 দিকটায়। তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগেই প্রথম নিউজটা পাই আমি আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি। দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার একটাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠেই শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছে। এমনকি আমার মায়ের কি অসুখ উনি ভুগবেন সেটাও আমি 3 মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন নিজের ফ্যামিলি বা আত্মীয়দের, ক্ষতি হচ্ছে দেখতে দেখতে একটা টাইমে আমি ডিপ্রেশন ও পাশাপাশি ইনসোমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম। এবার তাতে ঘটনাগুলো তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম, যদি কারো উপকার করা যায়। যাদের সাথে পরিচয় ছিল তাদের আগেই সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথেই বিষয়টা শেয়ার করা হয়ে যায়, আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরো কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসোমনিয়াতে ভুগি সেহেতু সারা রাত জেগে থাকা হয়। বই, সিনেমা, নাটক এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিঁট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা দিইনি, কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেওয়ার, বাসার অন্যান্য মানুষের গলার ডাক এবং ডেকে রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার হয়েছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পায়। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই। ঠিক এমনি একটা 3 বছর বয়সী বাচ্চাকে আমি প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়, দৌড়ে বেড়ায় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি। তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে? আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাধুনী মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত যেতে দেখেছে। এছাড়াও বিভৎস চেহারার এক মহিলাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরো অনেক ঘটনা এই বাড়িতে হতো। এখন হুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। এটা শুরু হয়। প্রিয় লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভয়ঙ্কর ইমেল এপিসোড শোনেন বা শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ইমেল। চলুন আমরা সরাসরি ইমেলটি শুনবো এবং আরো কিছু বাছাই করা ঘটনা রয়েছে, এগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে শুনবো। 2017 সালের ফেব্রুয়ারি থেকে
পুরোটা বছর আমার হ্যালুসিনেশনে আমি যতজন মানুষকে দেখেছি সকলের সাথে আমার মিট হচ্ছে, যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব 2018-19 ভেতর আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনো কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না। কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেইলটা পড়বেন। যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক, সেহেতু আমার নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুজ্জামান আয়াত বলছি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নিজপাড়া গ্রাম থেকে। আমি পড়াশোনার জন্য এখন ঢাকায় থাকি। ইচ্ছে করলেই আমি আপনাদের স্টুডিওতে যেতে পারি, কিন্তু আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। ঘটনাটি আমি 2 অংশে লিখেছি। 2 অংশ দুজনের সাথে ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। ওনার কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি। বলছেন মা, তোর ভাগ্নের জ্বর শুনে বাড়ির সকলে আমরা তোর আপুর বাড়িতে তোর ভাগ্নিকে দেখতে গিয়েছি। হঠাৎ দুপুরবেলা তোর এক দূর সম্পর্কের চাচির ফোন আসে। ফোন রিসিভ করতেই উনি বলে ওঠেন তোর দাদা নাকি বাড়িতে একা পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। শুনে আমরা সকলেই হতবাক হয়ে যাই। এদিকে বাবা বাড়িতে একাই ছিলেন এবং দাদা অসুস্থ, ওনাকে শুইয়ে রেখে গিয়েছিলাম। দুশ্চিন্তায় পড়ে গেলাম। উনি তো একা বিছানা থেকে নড়তেও পারেন না, তাহলে পড়ে গিয়ে কোমর ভাঙলেন কিভাবে? ভেবেছিলাম বিছানা থেকে উঠতে গিয়ে হয়তো কোমর ভেঙেছেন। তড়িঘড়ি করে রেডি হচ্ছিলাম বাসায় ফেরার জন্য। তোর বাবাকে ফোনে পাচ্ছিলাম না। ভেবেছি তোর বাবা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যস্ত, তাই কল ধরতে পারছে না। তোর চাচাকে ফোন দিলাম, উনিও কিছু জানেন না। উনি বাজারে ছিলেন এবং দ্রুত ওনার গাড়ি নিয়ে রওনা হন আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখি তোর দাদা দিব্যি সুস্থ। তোর চাচির প্রতি ভীষণ রাগ হলো। মনে মনে ভাবলাম কেউ এভাবে মজা করে? তারপর জানতে পারি তোর দাদার ছোট ভাই, ওনার কোমর ভেঙে গেছে। তো রাতে ওনাকে দেখতে আমরা তোর দাদিকে নিয়ে ওনাদের বাসায় যাই। গিয়ে দেখি শোকাবহ পরিবেশ। বাসায় সকল আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হলো। এখানে বলে রাখা ভালো, ওনাদের বাড়িটি ছিল গ্রামের বেশ গভীরে। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যেতে একটা বিশাল বট গাছ, রুস্তম বাড়ি এবং একটি গোরস্থান পেরিয়ে যেতে হয়। তো গ্রামের রাস্তা হওয়ার কারণে এত রাতে কেউ ওই রাস্তায় চলাচল করে না, এবং রুস্তম বাড়িটি ভূত প্রেতের আড্ডাখানা হিসেবে বেশ পরিচিত। এমনটি বলার কারণ, ওই বাড়ির পাশ দিয়ে রাতে যে কেউ গেলে তাদের সাথেই ধস্তাধস্তি, ঢিল ছুঁড়ে মারা, রাতে স্বপ্নে আসা ইত্যাদি কাজকর্ম ঘটত। তাই রাতে ফেরার সময় আমাদের বেশ ভয় হচ্ছিল। গোরস্থান পেরোনোর সময় আমাদের কোনো সমস্যা হলো না। যখনই রুস্তম বাড়িটির কাছে আসলাম, হঠাৎ ছমছমে পরিবেশ। রাস্তার নিস্তব্ধতা ভাঙল। রাস্তার ধারের ক্ষেতগুলিতে হুঙ্কার দিয়ে উঠল কিছু শেয়ালের দল। চিৎকারগুলো এমনই করুণ ছিল যে মনে হচ্ছিল কেউ ওদের ছিঁড়ে খেয়ে ফেলছে। তারপর যখন রুস্তম বাড়ি অতিক্রম করা শেষ, হঠাৎ কিছু কুকুর হাঁপাতে হাঁপাতে আমাদের অতিক্রম করল এবং শুনতে পেলাম হুতুম পেঁচার ডাক। নিমেষেই সব থেমে গেল, আবার সব শুনশান। বাড়িতে আসার পর তো দাদি বলল, বৌমা, এত দূর থেকে আসলাম, এত রাতে, ঘরে তোমার ছোট 2টি বাচ্চা, তুমি এক কাজ করো, একটু আগুন জ্বালিয়ে আগুনের পাড় থেকে হেঁটে যাও, আর গোয়াল ঘরে একটা চক্কর লাগিয়ে তারপরে ঘরে ফেরো, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লে। তোর ছোট ভাই আমার ডান পাশে এবং তোর বাবা আমার বাম পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখতে পেলাম এক রক্ত হিম করে দেওয়ার মতো ব্যাপার। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম বিশাল এক অবয়ব
যার মাথা নেই। জিনিসটা এতই বড় ছিল যে তার পুরো শরীর যেন আকাশ ছুঁয়েছে। আমি প্রাণ বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় দিলাম এবং এক পর্যায়ে আমাদের বাড়িতে এসে আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং সেই অবস্থায় ওই জিনিসটি আমার গলা চেপে ধরল। ঘুমের মাঝে আমি চিৎকার করছি, আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না, আমি দৌড়াতে পারছি না, আমি এক পর্যায়ে মরে যাচ্ছি প্রায়। এমন সময় কালেমা পড়তে লাগলাম। এরপর তোর বাবা আমার ঘুম থেকে আমাকে টেনে তুলল এবং তোর বাবা বলল আমি ঘেমে বালিশ ভিজিয়ে ফেলেছি, অদ্ভুত আওয়াজ করছিলাম। এরপর ঘটনাটি তোর নানিকে জানাই। বলে রাখা ভালো, উনি কুসংস্কারাচ্ছন্ন একজন ব্যক্তি এবং জিন ভূতে দারুণ বিশ্বাসী। ঘটনার এক পর্যায়ে তোর নানি বলে ছোটবেলায় তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। সালটা 1975 অথবা 76। আমি তখন 10-12 বছর বয়সী। আমার বাবা ছিলেন তালুকদার, অর্থাৎ অনেক সম্পত্তির মালিক। এজন্য আমাদের শত্রু ছিল অনেক। আমরা 2 বোন ছিলাম। আমি ছিলাম জ্যেষ্ঠ এবং আমার ছোট 2 ভাই এবং বড় 2 ভাই ছিল। তখনকার সময় আমাদের গ্রামে বাজার ছিল না। বাজার ছিল নালিতাবাড়ি, অর্থাৎ আমাদের চীনামারা গ্রাম থেকে প্রায় 5 কিলোর পথ। রাস্তাঘাট ছিল না বাজারে যাওয়ার মতো, যাওয়া মানে যুদ্ধ করা। বন জঙ্গল পেরিয়ে, ভোগাই নদী পেরিয়ে, আলিয়াখালী নামের একটি খাল পেরিয়ে তারপর বাজারে যেতে হতো। এজন্য বাবা সপ্তাহে 1 দিন বাজারে যেতেন। এমনই একদিন মঙ্গলবারে বাবা বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল, তাই তিনি ঠিক করলেন ভূমি অফিসে গিয়ে কাগজপত্র সবকিছু ঠিক করে তারপর বাজার করে বাসায় ফিরবেন। তিনি সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাত হয়ে গেল। আলিয়া খাল পের হওয়ার সময় তিনি অদ্ভুত কালো ছায়ামূর্তি দেখতে পেলেন। ছায়ামূর্তিটি বাবাকে পাশ কাটিয়ে হঠাৎ সামনে মিলিয়ে গেল। বাবা চোখের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন। যখন নদীটি পার হবেন তখন হঠাৎ খেয়াল করলেন ছায়ামূর্তিটি আবার বাবার পাশে পাশে হাঁটছে, যেন অবয়বটি বাবাকে ফলো করছে। এবার বিষয়টি তিনি অনেক ভালোভাবে খেয়াল করলেন। পাশ ফিরতে দেখলেন অবয়বটি দৌড় দিয়ে মিলিয়ে গেল। যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, তাই উনি ভয় পেতে লাগলেন, কারণ গ্রামে প্রচলিত রয়েছে শনিবার এবং মঙ্গলবার দিনগুলো ভালো না। বাবা বাসায় ফিরে ঘামতে লাগলেন। আমি তখন ঘুমিয়েছিলাম। যথারীতি মা খাবার খেয়ে শুয়ে পড়লেন। বাবা ঘুমাতো অন্য এক ঘরে। হঠাৎ রাতে ব্যথায় গোঙানির আওয়াজ শুনতে পেলেন মা। দরজা খুলে যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আমাদের বাবার ঘরের সামনে একটি লাউ গাছের মাচা ছিল। মা দেখলেন বাবা ওই মাচার নিচে রক্ত বমি করতে করতে ভাসিয়ে ফেলেছেন এবং তিনি মাটিতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছেন। ইতোমধ্যে মায়ের চিল্লাচিল্লি শুনে ওই ঘর থেকে কাকা কাকি বেরিয়ে আসলেন এবং বাবাকে ঘরে শোয়ানো হলো। তারপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসলো। এরপর বাবাকে বলা হলো কি হয়েছিল তার সাথে। রাতে হঠাৎ আমার জল তেষ্টা পায়। পানি খেতে বের হলাম। দেখলাম 2টি আগুনের গোলা লাউ গাছের মাচার নিচ থেকে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। বিষয়টা ভালো ঠেকছিল না। সেই জন্যই দ্রুত কল চেপে পানি খেয়ে ঘরে চলে যাব ভাবলাম। যেই না আমি পানি খেতে গিয়েছি, হঠাৎ একটি বাতাসের পাঁক পানির কলের মধ্যে এসে মিলিয়ে গেল। তারপর আমি পানি খেয়ে ঘরে চলে আসতে লাগলাম। লাউয়ের মাচার নিচে এসে তীব্র পেট ব্যথায় আমি লুটিয়ে পড়লাম। এরপর শুরু হলো রক্ত বমি। এরপর তোর বাবার জন্য দূর দূরান্তের কবিরাজ আনা হয়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন তোর বাবার অবস্থার অবনতি হচ্ছিল। কিচ্ছু খেতে পারতেন না। খাওয়ার সাথে সাথে রক্ত বমি করে ভাসিয়ে ফেলতেন। কোনো কিছুতেই কাজ হচ্ছিল না দেখে এক বিরাট কবিরাজ শেরপুর থেকে আনা হয়। ওনার আসতে 7 দিন সময় লেগেছিল, কারণ সে সময় না ছিল কোনো রাস্তাঘাট, না কোনো গাড়ি। তারপর উনি বলেন অনেক দেরি করে ফেলেছি, উনি আর কিছু করতে পারবেন না। উনি বললেন আমার বাবার উপরে কালো জাদু করা হয়েছে। এলাকার জাফর নামের একজন লোক জমি জমা নিয়ে জেদ করার কারণে বাবার উপরে ভয়ঙ্কর কালো জাদু করেছে এবং জিন চালান দিয়েছে। এই জাদু করতে বাবার ব্যবহৃত কাপড়, চুল, নখ, রক্ত
এ সমস্ত ব্যবহার করা হয়েছে। জিনদের বলেছে তোর বাবার রূহ হলো ওদের খোরাক, তাই কিছুতেই এই জিনগুলো তোর বাবাকে না মেরে পিছু ছাড়বে না। এরপর অনেক জোরাজুরি এবং টাকার লোভ দেখালে উনি কাজ করতে রাজি হন এবং বলেন বাবাকে সুস্থ করতে পারলেই কেবল উনি টাকা নেবেন, এছাড়া খরচপাতি সব আমাদের দিতে হবে, চিকিৎসা করতে অনেক দিন সময় লাগবে এবং ওনার থাকার ব্যবস্থা করতে হবে। অনেক দিন চিকিৎসা চলছিল। হঠাৎ একদিন রাতে বাবা রক্ত বমি করতে করতে পরলোক গমন করেন। আমরা রীতিমতো দিশেহারা হয়ে পড়ি। বাবার মৃত্যুর সময় কবিরাজ পাশেই ছিলেন। যখন দুঃখের হাহাকার শুরু হয়, আমরা সকলকে জানাই দাফনের ব্যবস্থা করতে ব্যস্ত, তখন কবিরাজকে খুঁজে পাওয়া যায়নি। পরিবার হারানোর কি বেদনা তা আমি দেখেছি। ঘটনাটি বলার সময় তোর নানির চোখ থেকে বাবা নামক বৃক্ষ হারানোর যন্ত্রণা ঝরে পড়ছিল বলে মা শেষ করেন। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বিদায় নিচ্ছি আজকে। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব এবং আমাদের আজকের যে ঘটনাটি সেটি প্রথমে একটি ইমেল দিয়ে শুরু করতে চাই। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় প্রবেশ করি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালোর দলে সবসময় থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, তাই জানতে চাইব না কেমন আছেন। 2017 থেকে আছি আর ভূত.com-এ 117 নম্বর এপিসোড থেকে আছি। রাসেল ভাই, আমার পরিচয়টা গোপন রাখুন। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন, নাম ঠিকানা সবকিছু এখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। তারপর তিনি লিখছেন, রাসেল ভাই, আমি অনেক দিন আগে একটা রেকর্ড ক্লিপ পাঠিয়েছিলাম, হয়তোবা প্রচারযোগ্য হয়নি, তাই আজকে অন্য একটি বাস্তব ঘটনা লিখে পাঠাচ্ছি। প্রচারযোগ্য হলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। যাক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে আসি। ঘটনাটি 1995-96 মধ্যে কুমিল্লা জেলা সদরের কোনো এক গ্রামে ঘটে। তার আগে একটু বলে নিচ্ছি, লোকটার সম্পর্কে না হয় ঘটনার প্রথম অংশে শুনে লিসেনাররা ভাববেন এই টাইপের লোকদের আবার প্যারানর্মাল ঘটনা হয় নাকি। আমি যার ঘটনা বলবো সেই লোকটির একটাই বদভ্যাস, মদ্যপান। কিন্তু ঘটনাটি ঘটে সে যখন দুনিয়ার মায়া ত্যাগ করে তখন। যাক, আসা যাক মূল ঘটনায়। ঘটনা বলার সুবিধার্থে লোকটির ছদ্মনাম ব্যবহার করছি। ধরে নিলাম লোকটির নাম চারু মিয়া। একদিন চারু মিয়া অনেক বেশি মদ্যপান করে। সারাদিন যা রোজগার করে বেশ কিছু অংশ মদ্যপান করে এবং বাকিগুলো পকেটে থাকে বা কখনো কোথাও পড়ে যায়, তার কোনো ঠিক নেই। ঠিক সেদিন মদ্যপান করে বাড়ি আসার পর কোনো বাজার সদাই না থাকায় তার স্ত্রী এবং বাচ্চারা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন চারু মিয়া এতটাই নেশাগ্রস্ত ছিল যে তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে তখন ঘর থেকে তরকারি কাটার একটা বটি নিয়ে এসে বলে সবাইকে জবাই করে ফেলবেন। তার আশেপাশের অনেক লোক তখন জড়ো হয়ে গেছে। সবাই যখন চেষ্টা করছে ওর হাত থেকে বটিটি নিতে, তখন সে চাচ্ছে কাউকে না কাউকে আঘাত করতে। এক পর্যায়ে উপস্থিত সমস্ত লোকজন ভাবেও নি এমন একটা ঘটনা ঘটবে। চারু মিয়া কাউকে আঘাত করতে না পেরে নিজের গলায় বটি চালিয়ে দেয়। তখন উপস্থিত সবাই যারা ছিল তারা সবাই অনেকে ভয় পেয়ে যায়। তখন মুহূর্তের মধ্যেই তার হাত থেকে বটি পড়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই তাকে ধরতে আসবে, তখন আচমকা 2 হাতের 2 আঙুল দিয়ে গলায় একটা টান দেয়। ততক্ষণে 2-3 জন এসে গামছা দিয়ে গলা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু হাসপাতালে যাবার আগেই পথেই সে মারা যায়। এখান থেকেই মূল ঘটনার শুরু। সে আত্মহত্যা করলেও সে যেহেতু সুস্থ মানুষ ছিল না, তাই গ্রামের কবরস্থানে তাকে দাফন করতে কোনো বাধা ছিল না এবং দাফন কাজও অনেক দ্রুত করা হয়। তার মৃত্যুতে যারা উপস্থিত ছিল তাদের অনেকেই সেই চোখের সামনে ভয়ানক আত্মহত্যা দেখে মারাত্মকভাবে ভয় পেয়েছিল। গ্রামের যে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তার পাশেই যাতায়াতের রাস্তা এবং অন্য পাশে বিশাল দিঘির সমান, কিন্তু সবাই পুকুর বলে। আর ঘটনা যখন 1995 সালের, তখনকার সময় সন্ধ্যার পরে এই রাস্তায় মানুষের যাতায়াতটা অনেকটা কম ছিল।
যেদিন তাকে দাফন করা হয় তার পরদিন থেকেই এই গ্রামের এবং পাশের গ্রামের যারাই এই রাস্তা দিয়ে একটু রাত করে যাওয়া আসা করে তারাই দেখে চারু মিয়া রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, কেউ বা দেখে কবরস্থানের দেয়ালের উপরে হাঁটাহাঁটি করছে। তখন অনেকেই ডাক দেয় কিন্তু সাড়া পায় না, ভাবে হয়তোবা আজকে বেশি নেশা করেছে তাই এমনটা হচ্ছে। কিন্তু সেই মানুষগুলো যখন বাড়িতে ফেরে এবং জানতে পারে যে চারু মিয়া আর এই পৃথিবীতে নেই, তখন তারা ভাবে তাহলে আমরা কাকে দেখলাম। মাঝরাতে আশেপাশের মানুষগুলো রাতে সজাগ হলে কেন যেন একটা শব্দ পায় কবরস্থান থেকে, আর অনেকগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সপ্তাহখানেক পরের ঘটনা, ভয়ঙ্কর এক ঘটনা। চারু মিয়ার পাশের বাড়ির এক লোক ব্যবসার কাজে বাইরে ছিলেন এবং অনেকদিন ধরেই সেখানে ছিলেন। তিনি যেদিন বাড়ি ফিরবেন ওই কবরস্থানের কাছাকাছি আসতেই চারু মিয়াকে দেখেন। তখন বলেন, চারু ভাই, এত রাতে কি করো এখানে? বাড়ি চলো। তখন চারু মিয়া আস্তে আস্তে হাঁটছে। ওই লোক আবার বলল, চলো না, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে যখন লোকটি চারু মিয়ার হাতটা ধরল, ঠিক তখনই চারু মিয়া মাথা উঠিয়ে তাকালো। প্রতিবেশী লোকটা ভয়ে দেখল চারু মিয়ার গলায় ক্ষত এবং সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, আর চারু মিয়া দুই হাতে আঙুল দিয়ে গলায় আস্তে আস্তে টান দিচ্ছে। লোকটা ভয়ে একদম জমে গেছে। যখন তার সামনে চারু মিয়া ভীষণ বাজেভাবে একটা হাসি দিল, লোকটা তখন জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে, কবরস্থানে পাশের বাড়িতে বাড়ির অনেক মানুষ তাকে ঘিরে আছে, কিন্তু সেই ভদ্রলোক প্রায় 3 দিন কোনো কথাই বলতে পারে না। আর এই 3-4 দিন তার ভীষণ জ্বর হয়। পরে সবাইকে বলে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই বলে চারু মিয়া তো আর নেই, মারা গেছে। তখনকার সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না, কে তাকে ফোনে জানাবে চারু মিয়া নেই। তারপর ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ল। সন্ধ্যার পর কেউ আর একা রাস্তায় বের হতে সাহস করে না। অনেকেই এই এলাকায় আসলে দূর থেকেই অপেক্ষা করে আরও লোকজন আসলে একসাথে যাবে বলে। পাড়ার অনেক ছেলেমেয়েরাই যখন 10-12 জন একটা গ্রুপ বানায়, 2-1 জন কেউ আসলে তাদের রাস্তা পার করে দেয়। আর একদিনের ঘটনা। লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। আসলে সম্পূর্ণ ঘটনা বলতে গেলে ইমেইলে অনেক বড় হয়ে যাবে। আরেকদিন এলাকার এক মুদি দোকানদার তার দোকানের মালামাল কিনে এলাকার একটা রিকশায় দিয়ে উনি সাইকেল দিয়ে পিছে পিছে আসছিলেন। রাত তখন প্রায় 9টা বাজবে। হঠাৎ মাঝ রাস্তায় তার সাইকেলের পাংচার হয়ে যায় এবং রিকশাওয়ালা ভাইকে তিনি ডাকলেও রিকশাওয়ালা ভাই শুনতে না পেয়ে চলে যায়। তখন দোকানি কি করবেন, এত রাতে সাইকেল মেরামতের দোকানও বন্ধ, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলেন। তার মধ্যে সে ভয় পেতেও শুরু করলেন। এতখানি রাস্তা হেঁটে যাবেন, কিন্তু কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কি হবে? ওইদিকে রিকশাওয়ালা ভাই কবরস্থানের কাছাকাছি আসতেই দেখে দূর থেকে সাদা কোনো মানুষের অবয়বের মতো কিছু একটা মুভ করছে। সে তখন থেমে গেল আর পেছনে ফিরে দেখল দোকানি নেই। রিকশাওয়ালা চিন্তিত হয়ে পড়লেন, উনি আবার কোথায় গেলেন? আমি একা কিভাবে যাব? রিকশাওয়ালা ভাই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কাউকে না পেয়ে চিন্তা করলেন একাই যাবেন। তখনই সাদা অবয়বটি মনে হচ্ছে ধীরে ধীরে কাছে এগিয়ে আসতে লাগলো। তিনি রিকশাটি একটা সাইডে রেখে সেই বড় পুকুরের পাড় দিয়ে ওই পারে যাওয়ার জন্য হাঁটা দিলেন। বলে রাখা ভালো, পুকুরের 2 পারে কিছুটা জঙ্গল ও কয়েকটা কবর রয়েছে, সেগুলো সবই পারিবারিক। এখান দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, যদিও কেউ কখনো কিছু দেখেনি। এখন রিকশাওয়ালা ভাইয়ের কাছে যেন চারু মিয়ার কবর থেকে এই জঙ্গলের রাস্তা অনেক ভালো। তিনি অনেকক্ষণ হাঁটার পর অপর পাশে গিয়ে দেখেন এলাকার ছেলেগুলো নেই। রিকশাওয়ালা ভাই চেনেন সবাইকে, উনি 2-3 জনকে ডাক দিলেন, তারা আসতে চাইছিল না। অনেক অনুরোধ করে তাদের সবাইকে জড়ো করলেন তিনি এবং একসাথে লাঠি নিয়ে ওই পাশে গিয়ে রিকশাটা আনবেন বলে হাঁটতে শুরু করলেন। দূর থেকে কেউ চিৎকার করে ডাকছে। একটু পরে দেখেন দোকানি আসছে। তখন দোকানি কেন দেরি হলো বলল, আর রিকশাওয়ালা ভাইও কতটুকু ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ওই পাশে গিয়েছে সেটাও বলল। ওই পাশে গিয়ে ছেলেগুলো বলল এক কথা, তারা আজকে শুধুমাত্র 3 জন করে 2 পাশে ছিল। 2 পাশে তারাই দেখল কবরের ওপর অদ্ভুত ধরনের একটা আলো জ্বলছে আর নিভছে। এটা দেখে তারা কেউ ভাবছে একবার রাস্তায় একবার কবরস্থানের দেয়ালের উপর কেউ যেন হাঁটাহাঁটি করছে। পরে 2 পাশে ছেলেরা জোরে চিৎকার করে একে অপরকে ডাক দিতে লাগলো। তখন আশেপাশের বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন তাদেরকে ঘটনা বললে তারা কিছুই দেখতে পায় না। পরে ওই পাশে ছেলেগুলোকে নিয়ে আসতে দেখে তারাও অনেক ভয় পেয়েছে। এরপর যে যার বাড়ি চলে যায়। গ্রামবাসীর মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা পাশের 2 গ্রামে পরের এক মসজিদের হুজুরের কাছে যান, কেননা ওই হুজুর অনেক কামেল বান্দা ছিলেন। হুজুর পরদিন সন্ধ্যার পর আসলেন এবং গ্রামবাসীকে বললেন,
এটা ভয়ের কিছু নেই। চারু মিয়ার মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, তাই একটা দুষ্টু জিন সুযোগ পেয়ে এই কাজ করেছে। মানুষ যখন ভয় পাওয়া শুরু করলো, তখন ওই জিন ইচ্ছে করেই সবাইকে আরো ভয়ঙ্করভাবে ভয় দেখাতে শুরু করলো। আর চারু মিয়ার দাফনে হয়তোবা কিছু ভুল ছিল। যাক, এশার নামাজের পর তোমরা সবাই আসো, আমি গায়েবানা জানাজা পড়ে দোয়া করে দেব। ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। হুজুর এই গ্রামের মসজিদে এশার সালাত আদায় করে তার নিয়ম মতো জানাজা এবং দোয়া করে চলে যান। পরবর্তীতে আর কোনো সমস্যা না হলেও মানুষজন সন্ধ্যার পর একা আসা যাওয়া করতেন না সেই রাস্তা দিয়ে। এই ছিল ঘটনা। হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ইমেইলে এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিসেনার্স, স্টোরি টেলার সবাইকে সালাম, স্পেশালি রাসেল ভাই ও আফনান ভাই, কারণ আমি দুজনেরই অনেক বড় ফ্যান। রাসেল ভাই, আপনি আমার ঘটনাটি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাও জিজ্ঞাসা করলাম, দয়া করে আমার ঠিকানা সম্পূর্ণ গোপন রাখবেন। আমি সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মূলত আমার দাদাকে নিয়ে, যিনি তৎকালীন সময়কার স্বনামধন্য পীর বংশের একজন কামেল পীর ছিলেন। ঘটনাটি আমার দাদার মুখে যেভাবে শোনা আমি সেভাবেই শুরু করছি। আশা করছি লিসেনারদের বুঝতে সমস্যা হবে না। ঘটনার সময়কাল 1970-এর মাঝামাঝি দিকে। আমাদের গ্রামটা তখন অত্যন্ত অজপাড়া গা। আমার বয়স তখন এই ধরুন 16 কি 18। আমি তখন আমাদের বাসা থেকে বেশ দূরে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায় পড়তাম এবং বোর্ডিংয়ে থাকতাম। তো একদিন হলো কি, মাদ্রাসার বড় হুজুর আমাকে ডাকলেন এবং বললেন, হামিদ মিয়া, তোমাকে আজকে আমার সাথে পাশের একটি গ্রামে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কেন? হুজুর গম্ভীর স্বরে আমাকে বললেন, ওই গ্রামে কিছুদিন যাবত একটু সমস্যা হচ্ছে, আমাকে মাগরিব বাদে সেখানে যেতে বলা হয়েছে, তাই তোমাকেও নিয়ে যাই। হুজুরের মুখে এই কথা শুনে আমি 7-5 না ভেবে বললাম, আচ্ছা, মাগরিব বাদ আমি তৈরি হয়ে থাকবো, আপনি ডাক দিলে আপনার সাথে চলে যাব। যথারীতি যে কথা সেই কাজ। মাগরিবের নামাজ শেষ করতেই হুজুর আমাকে বললেন, হামিদ মিয়া, আমার ঘরে কিছু জিনিসপত্র ভরা একটা ব্যাগ আছে, তুমি ব্যাগটা নিয়ে আমার সাথে চলো। তৎকালীন সময় কোনো যানবাহনের অতটা চলাচল ছিল না, তাই হুজুর আর আমি পায়ে হেঁটে রওনা দিলাম পাশে গ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা। পথে যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি যদিও, কিন্তু ওখানে পৌঁছানোর পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মূলত যেই বাড়ির উদ্দেশ্যে ওইখানে যাই, ওইখানে পৌঁছানোর পর দেখি সেই বাড়ির উঠোনে 3টা লাশ শোয়ানো আছে। শুধু লাশের গায়ে একটি করে চাদর দিয়ে রাখা। আশেপাশের মানুষ একটু দূরে দাঁড়িয়ে আছে। হুজুর এরকম অবস্থা দেখে ওই লাশের পরিবারদের জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আর লাশকে এই অবস্থায় রেখেছ কেন? এদের গোসল করানো হয়নি? মূলত আমরা সেখানে যাই লাশের জানাজা এবং কিছু অশরীরীর ঘটনার মীমাংসা করতে। হুজুর পরিবারের একজনকে বললেন, লাশের মুখ থেকে চাদর সরাও, আমি এদেরকে একটু দেখতে চাই। কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। তখন আমাকে হুজুর বলল, হামিদ মিয়া, এই লাশের উপর থেকে চাদর সরিয়ে একটু দেখাও। হুজুরের কথা মতো আমি চাদরটা সরাই, কিন্তু চাদরটি সরিয়ে আমি আমার জীবনের সব থেকে ভয়াবহ জিনিসটি দেখি, আর তা হলো লাশটি মাথার সাইড থেকে পুরো অর্ধেক পর্যন্ত মনে হয় কেউ চাপাতি দিয়ে কুপিয়ে আলাদা করে ফেলেছে। কিন্তু না, পরে 2টি লাশের ওপর থেকে চাদর সরানোর পর দেখি একটি লাশের ঘাড়ের ওপর থেকে পুরো শরীরের অর্ধেক নেই। মনে হচ্ছে কেউ তাদেরকে টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। এই দেখে আমি সহ্য করতে পারি না, সাথে সাথে বমি করে দিই। তা দেখে হুজুর আমাকে বলল, হামিদ মিয়া, তুমি ঠিক আছো? আমি অভয় দিয়ে বলি, হ্যাঁ ঠিক আছে। এরপর যথারীতি গ্রামের কিছু সাহসী লোক দিয়ে লাশের গোসল ও জানাজা দিয়ে দাফন করে দেওয়া হয়। এরপর পরিবারের কাছে হুজুর জিজ্ঞাসা করলেন এই সব ঘটল কিভাবে। পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ কষ্টভরা মুখ করে বললেন, এরা 3 জন আমার ছেলে। এরা প্রতিদিন কুমার নদীতে নৌকায় মাছের খোঁজে দূরে দূরে যেত।
হঠাৎ একদিন তারা 3 ভাই মিলে কাঠের তৈরি অদ্ভুত একটা বাক্স বাসায় নিয়ে আসে। তারপর তারা সেই বাক্সটা খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। গত 5 দিন আগে অনেক চেষ্টার পর ওই বাক্স ভাঙতে সফল হয়েছে। বাক্স ভাঙার পর থেকেই তারা কেমন যেন শুরু করেছিল। মনে হচ্ছিল কিছু দেখে ওরা অনেক ভয় পেয়েছে। তারপরও তারা মাছ মারতে যায়। আমি তাদের মাছ মারতে যেতে নিষেধ করি। নিষেধ উপেক্ষা করে মাছ মারতে যায় তারা। পরে কাল সকালে ওই নৌকায় তাদের এই অবস্থায় পাওয়া গেছে, লাশ। হুজুর সেই বাক্সটি দেখতে চায়। লোকটি বাক্সটি নিয়ে হুজুরের দিকে আসে এবং তখনই হুজুর বাক্সটি দেখে কেমন যেন একটু অস্বস্তি বোধ করতে থাকেন। তারপরে হুজুর ভালো করে বাক্সটি পর্যবেক্ষণ করেন এবং তিনি দেখতে পান, আমিও দেখতে পাই, বাক্সটির সারা গায়ে বিভিন্ন রকমের লেখা, এবং লেখাগুলো তৎকালীন সময় হুজুর ঠিকমতো পড়তে পারছিলেন না, কিন্তু তারপরও যতটুকু তিনি পড়তে পেরেছিলেন তা হলো বাক্সটির ওপরের অংশে লেখা ছিল মৃত্যু সমান, যেই খুলবে সেই মরবে। এই শুনে ওইখানকার সব লোকজন এবং আমিও চমকে যাই। সাথে সাথে হুজুর বাক্সটি আগুনে পুড়িয়ে ফেলতে চান, কিন্তু দুঃখের বিষয় হলো বাক্সটি আগুনে পোড়ানো যাচ্ছিল না। সব বুঝে শুনে হুজুর বলেন, এই বাক্সটি আমার সাথে নিয়ে যাব এবং কাল সন্ধ্যায় আমি এর ফলাফল জানাবো যে বাক্সটি আসলে ধ্বংস করতে পারা যাবে কিনা। এরপর আমরা ওখান থেকে বাড়ির দিকে রওনা দেই। মাদ্রাসার দিকে চলে আসি। বাড়িতে আসার সময় আমাদের কিছু টুকটাক সমস্যার ভেতর পড়তে হয়, যেমন জোরে জোরে গাছ ঝাঁকি দেওয়া, পেছন থেকে বিভিন্ন পশু পাখির কণ্ঠ শুনতে পাওয়া, মেয়েলি কান্নার আওয়াজ শোনা। তারপরে হুজুর সাথে ছিলেন দেখে মনে সাহস ছিল। আমাদের মাদ্রাসায় পৌঁছাতে তখন প্রায় রাত 1টা। মাদ্রাসায় আসার পর হুজুর তার নিজের কাছে থাকা কিছু জিনের মাধ্যমে জানতে পারে যে এই বাক্সটি প্রায় 250 থেকে 350 বছরের পুরনো বাক্স। এটা বিভিন্ন যুদ্ধে এ ধরনের অস্ত্র হিসেবে নিক্ষেপ করা হতো এবং নিক্ষেপের সময় অস্ত্র ভেঙে যেত এবং ওই অস্ত্রের থেকে 8 থেকে 10 জন বন্দী থাকা জিন আশেপাশে প্রায় সব মানুষকে নৃশংসভাবে হত্যা করত এবং পুনরায় সেই অস্ত্রের ভেতর, মানে বাক্সের ভেতর চলে যেত এবং বাক্সটি পুনরায় আগের মতো হয়ে যেত। এই কাজে এই বাক্স তৈরি করা হতো এবং তারা আরও বলে এই বাক্স তৈরি হয়েছিল সুলাইমান আলাইহিস সালামের আমলে। তারা বলেন এরকম বাক্স পৃথিবীতে প্রায় 95 থেকে 96টি আছে। কালের বিবর্তনে এই বাক্সের ধরন ও আকার পাল্টিয়েছে। হুজুর তখন বলেন এই বাক্স ধ্বংস করা যায় কিভাবে? তখন সেই জিনগুলো হুজুরকে জানায় এই বাক্স কোনোদিন ধ্বংস করা যায়নি কিংবা যেত না, তাই তারা এই বাক্সগুলো বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন গোপন স্থলে লুকিয়ে রাখে। তারা এও জানান এই বাক্স প্রথম তৈরি করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের রক্ষা করার জন্য। তারপর থেকে ওই বাক্স বড় হুজুর গোপনে কোথাও লুকিয়ে রাখে এবং 3 জনকে সেটা পাহারা দিতে বলে, যাতে কেউ কোনোদিন আর ওই বাক্সের সন্ধান না পায়। আমার দাদাসহ আমাদের এই পীর বংশের বিভিন্ন লোকের মুখে শোনা আজও সেই বাক্স আমাদের বংশের কারো না কারো কাছে লুকানো আছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি ফাহাদ, লিখছি সিলেট থেকে। স্টুডিওতে এসে ঘটনা বলা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ করছি। আমি ক্লাস 5 থেকে ভূত FM শুনে আসছি। মধ্যখানে বেশ কিছু সময় আপনার শো বন্ধ ছিল। সেই সময় ইউটিউব থেকে আপনার আগের এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা পাঠাবো, তবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারার কারণে পাঠাতে পারছিলাম না। শেষমেশ ঘটনাটি লিখে পাঠানোর সিদ্ধান্ত নিলাম। অগোছালো লেখার জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার ফুপুর সাথে ঘটেছিল। অনেক আগে একবার ফুপু এই ঘটনাটি আমাকে বলেছিলেন। সে সময় আমি এত গুরুত্ব দিয়ে শুনিনি, তাই সেদিন ফুপুর সাথে আমার যখন দেখা হয় তখন ঘটনাটি তার কাছ থেকে আমি শুনে নিই। আমার ফুপুর হাজব্যান্ড ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। উনি প্রায় রাতেই মাছ ধরতে যেতেন। আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলা হয় আলো শিকার। সাধারণত আলো শিকার করতে 2টি জিনিসের প্রয়োজন হয়, টর্চ লাইট এবং বর্ষা।
ওনাদের বাড়ির সাথে ছিল অসংখ্য মাঠ এবং খাল আর বিল। যখন বর্ষাকাল আসতো তখন পানি, খাল, বিল সব জায়গায় জমা হয়ে যেত, সেখানে অসংখ্য মাছ পাওয়া যেত। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু বর্ণনা দেই। ওনাদের একতলা বিশিষ্ট একটি দালান ঘরটির সাথে একটি কাঁচা রাস্তা এবং কাঁচা রাস্তার সাথেই মেইন রোড। কাঁচা রাস্তার শুরুতেই এবং মেইন রোডের সাথেই একটি কবরস্থানের পাশেই গাছগাছালিতে ঘেরা এবং পাশেই বড় একটি বাঁশঝাড় এবং এর কিছু দূরেই ফুপুদের বাসা, আর সাথে কয়েকটা বাড়ি রয়েছে এবং এর পরে আরও অনেক খালি মাঠ রয়েছে। ফুফা যখন রাতে আলো শিকার করতেন প্রায়ই ওনার সাথে অদ্ভুত ঘটনা ঘটত। যেমন একদিন ওনার পাশের এক খালে উনি গিয়েছিলেন শিকারে। উনি দেখতে পেলেন সেই খালে অসংখ্য মাছগুলো সাধারণ মাছের চাইতে অনেক বড় এবং মাছগুলো দেখতে অদ্ভুত ছিল। ফুপা বুঝতে পারলেন যে এগুলো মাছ নয়। উনি ভয় না পেয়ে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে সেখান থেকে চলে আসেন। আরেকদিন উনি আলো শিকার করে বাড়ি ফিরছিলেন। প্রথমেই বলেছিলাম ওনাদের কাঁচা রাস্তার সাথে একটি কবরস্থান এবং একটি বড় বাঁশঝাড় রয়েছে। যখন বাঁশঝাড়ের কাছে এলেন তখন তিনি দেখতে পেলেন পুরো বাঁশঝাড়টি ওনার ওপরে পড়ে যাচ্ছে। উনি সাথে সাথে বাঁশঝাড়ের জায়গা অতিক্রম করেন এবং দোয়া দুরুদ পড়তে শুরু করলেন এবং সেখান থেকে চলে এলেন। যেহেতু উনি অনেক সাহস ছিলেন তাই উনি ভয় পাননি। বলা যায় গভীর রাতে কেউ একা রাস্তা দিয়ে হেঁটে আসলে কোনো জিন বাঁশঝাড়ে ফেলে মানুষকে ভয় দেখাতে চায়। যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এর কিছুদিন পরে ফুফা একদিন আলো শিকারে যান। সেদিন ওনার টর্চ লাইট সমস্যা করছিল। হঠাৎ উনি দেখতে পান ওনার সামনে কয়েকটা কুকুর আসছে। এত রাতে কুকুর কোথা থেকে আসবে উনি বুঝতে পারছিলেন না। তারপরও উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিলেন এবং সামনে এগোতে লাগলেন। কিন্তু কুকুরগুলো সামনে আসতেই উনি দেখতে পেলেন কুকুরগুলোর চোখ লাল, শরীরের রং কালো। ওনার দিকে কুকুরগুলো খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি কিছুটা ভয় পেয়েছিলেন, তবুও উনি বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করলেন। সেই কুকুরগুলোকে অতিক্রম করে চলে আসলেন। উনি আর পেছনে ফিরে তাকাননি। প্রায় ওনার সাথে এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে। এবার আসি মূল ঘটনায়। আমার ফুপুর একটা মেয়ে আছে, এখনো 40 দিন পেরোয়নি। ফুফা রাত্রে আলো শিকারে যেতে চাইলেন। ওনার মা ছিলেন ধার্মিক মানুষ। ওনার মা ফুপাকে বাধা দিয়ে বললেন, এত মাছের প্রয়োজন নেই, তোর ঘরে এখন একটা মেয়ে রয়েছে, 40 দিনও হয়নি, তুই ঘরে থাক, তোর মেয়ের সাথে থাক, এত রাতে মাছ ধরার দরকার কি? ফুফা এই কথাগুলো শুনে হেসে উড়িয়ে দিলেন এবং আলো শিকারে বের হয়ে পড়লেন। সেদিন উনি বেশ কিছুক্ষণ আলো শিকার করার পর মাছ পেলেন না, তাই বাড়ি চলে এলেন। উনি রাস্তা দিয়ে একাই হেঁটে আসছিলেন। ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। উনি পেছনে ফিরে তাকালেন কিন্তু কিছুই দেখতে পেলেন না। বেশ কয়েকবার ওনার সাথে এরকম ঘটনা হয় এবং অবশেষে উনি বাড়ি চলে আসেন। বাড়িতে আসার পর ফুপু এসে গেট খুলে দেন। উনি রুমে ঢুকেই বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে আসেন। ততক্ষণে ওনার মেয়ে ঘুমিয়ে পড়েছে। ফুপু ওনার জন্য খাবার এনে দেয়। খাবার খাওয়া দাওয়া শেষ করে ওনারা টুকটাক কথা বলছিলেন আস্তে ধীরে, যাতে ওনাদের মেয়ে ঘুম থেকে না ওঠে। বেশি কথা না বলে ফুপা ঘুমানোর জন্য বিছানায় যান। ততক্ষণে ফুপু থালা বাসন পরিষ্কার করছিলেন। হঠাৎ শুনতে পেলেন ওনাদের দরজায় কেউ আঘাত করছে। ঠক 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 ঠক। ফুপু উঠে গিয়ে দরজা খুললেন। দরজা খোলার পর উনি দেখতে পেলেন বাইরে কেউ নেই, কিন্তু দরজা খুলতেই একটা প্রজাপতি এসে ঘরের ভেতরে ঢুকে পড়ল। কে এসেছে দেখার জন্য চাচা তাকিয়েছিলেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না এবং উনি আর কিছু না ভেবে শুয়ে পড়লেন। ফুপুর চোখে তখনও ঘুম ছিল না, কিছুটা বিরক্ত বোধ করছিলেন, তাই এই বিষয়টাকে তেমন বেশি আমলে নেননি এবং দরজা লাগিয়ে উনি ওনার কাজ শেষ করেন। তখন ওনাদের ছাদে কি ঘটেছিল, ছাদের এপাশ ওপাশ আবার ওপাশ এপাশ এরকম একটা শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে কেউ যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে। ফুফা রেগে গিয়ে বললেন, এই কে রে, এত রাত্রে ছাদে কে হাঁটছে? উঠে আসবো নাকি যাবি? এরপর শব্দটা বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণ পর শব্দটা আবার হচ্ছিল। সকালে ফুপু ঘুম থেকে উঠলেন, কিন্তু প্রতিদিন ঘুম ভাঙত ফুপুর মেয়ের কান্নার আওয়াজে। কিন্তু আজ উনি ঘুম থেকে উঠে দেখেন সকাল 8টা বাজছে। ওনার মেয়ে গভীর ঘুমে। উনি ভাবলেন এই ফাঁকে সকালের কিছু কাজ সেরে নেই। উনি যাবতীয় কাজ শেষ করলেন এবং দেখলেন ওনাদের মেয়ে তখনও গভীর ঘুমে। এর কিছুক্ষণ পর ফুফা ঘুম থেকে উঠলেন, মুখ ধুলেন। এরপর ফুপাকে জানালেন যে ওনাদের মেয়েটা এখনো ঘুমিয়ে, প্রতিদিন এত আগে উঠে আজ উঠছে না। আমার ফুপা ওনার মেয়ের কাছে গেলেন এবং মেয়েকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মেয়ে একদম চুপচাপ শুয়ে আছে। ফুপা মেয়েকে কোলে নিলেন এবং কোলে নিয়ে বুঝতে পারলেন
মেয়ে শ্বাস নিচ্ছে না। ফুপু ততক্ষণে কেঁদে ফেলেছেন এবং মেয়েকে ওনার কোলে নিয়ে নাম ধরে ডাকতে শুরু করেছেন। এরপরে বাড়িতে ডাক্তার আনা হলো। ডাক্তার এসে ফুপুকে জানালো যে বাচ্চাটি মারা গিয়েছে। ফুপুর কান্নায় বাড়ি প্রকৃতি সব নিস্তব্ধ হয়ে গিয়েছে। একদম সুস্থ সবল একটা বাচ্চা, তার এইরকম পরিণতি কিভাবে সম্ভব? তার মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, কেউই মেনে নিতে পারছে না এই মৃত্যুটা। বিয়ের মৃত্যুর বেশ কিছুদিন হয়ে গেছে। এর মধ্যে হঠাৎ ফুপার সেই রাতের ঘটনার কথা মনে পড়ে। উনি একজন হুজুরের কাছে যান এবং তাকে গিয়ে সেই রাতের ঘটনার কথা বলেন। হুজুর ফুপাকে বলেন উনি অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তাই কিছু হয়তো ওনার পেছন পেছন এসেছিল এবং সেটা প্রজাপতি রূপে তাদের ঘরে প্রবেশ করে। এরপর ফুপা বুঝতে পারলেন যে তার নিজের ভুলেই তিনি মেয়েটিকে হারিয়েছেন। এই বিষয়টা উনি ওনার মায়ের থেকে প্রথমে গোপন রাখেন, কিন্তু কিছুদিন পর উনি বিষয়টা জেনে যান। কিন্তু উনি ফুপুকে কিছু বলেননি। বলে আর কোনো লাভ নেই, যা হবার হয়ে গিয়েছে। এরপর কখনো ফুপা আর আলো শিকারে বের হননি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, পড়ে শোনাবেন। লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।